ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 4 দিনের সফরে ঢাকায় এলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। প্রায় 7 বছরের ব্যবধানে বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর। মাগুরার সেই শিশুটি না ফেরার দেশে। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছর বয়সী শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার দুপুর 1টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও শোক জানানো হয়েছে। পোস্টে জানানো হয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ 13 মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শোক প্রকাশ করেছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন। 7 দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের বিচার শুরু হবে। মাগুরায় শিশুকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় 7 দিনের মধ্যে বিচার কার্য শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা আজকেই পোস্টমর্টেম প্রতিবেদন নেওয়ার ব্যবস্থা করেছি। আসিয়ার মরদেহ দাফনের জন্য মাগুরায় হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে। মরদেহ এবং তার পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে উপদেষ্টা ফরিদ আক্তার সাথে যাবেন। তিনি সেখানে দাফন পর্যন্ত থাকবেন। ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে। আশা করি 5 দিনের মধ্যেই রিপোর্ট পেয়ে যাব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠির জবাব এখনও দেয়নি ভারত। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে কূটনৈতিক পত্র দিয়েছিল বাংলাদেশ। প্রায় 3 মাস কেটে গেলেও এখনও তার জবাব দেয়নি ভারত। বৃহস্পতিবার 13 মার্চ নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার দেওয়া বক্তব্য দেশের জন্য বিপজ্জনক। ইসির অধীনেই থাকা উচিত এনআইডি। ইসি সচিব, নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এনআইডি থাকা উচিত বলে জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার 13 মার্চ দুপুর 1টার দিকে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি সচিব। তিনি বলেন, আমরা মনে করি এনআইডির কার্যক্রমটা ইসির অধীনেই থাকা উচিত। এর বাইরে যদি কাঠামোগত কোনো বিষয় থেকে থাকে এ ব্যাপারে আমার কাছে বাড়তি কোনো তথ্য নেই। এই ব্যবস্থাটা আমরা গড়ে তুলেছি 2007 সাল থেকে। আমাদের কারিগরি দক্ষতা আছে। সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও 2 মাস। সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 2 মাস বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার 13 মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সরকারি এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, 15 মার্চ থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সরকার ক্ষমতায় আসার পর চীনা পণ্যে 20% শুল্ক বাড়ানো হয়েছে। ট্রাম্পের রোশনল থেকে রেহাই পায়নি ভারতও। এই শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে এবার নয়াদিল্লিকে পাশে চাইছে বেজিং। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, চলতি সপ্তাহের শুরুতে ভারতকে এই ইস্যুতে বার্তা দিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, আধিপত্যবাদ ও পেশিশক্তির রাজনীতির বিরুদ্ধে ভারত ও চীন উভয় দেশকে একত্রে নেতৃত্ব দিতে হবে। ফলে হাতি ও ড্রাগনের নাচকে বাস্তবে পরিণত করাই একমাত্র সঠিক পথ। ভারত ও চীনের মধ্যে শত্রুতার সূত্রপাত 60-এর দশকে। এরপর বহুবার 2 দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক উন্নত করার চেষ্টা হলেও অতীতের দাগ পুরোপুরি মোছা সম্ভব হয়নি। লাদাখ ও অরুণাচলে এমনকি ভারত মহাসাগরে চীনা আগ্রাসন 2 দেশকে ক্রমশ দূরে ঠেলেছে। সম্পর্কের সেই টানাপড়নে বাড়তি মাত্রা দিয়েছে ভারত বিরোধিতায় চীনের পাক ঘনিষ্ঠতা। তবে ট্রাম্প ক্ষমতায় আসায় এশিয়ার এই চিরাচরিত কূটনৈতিক অঙ্ক চীনকে নতুন করে কষতে হচ্ছে। এই পরিস্থিতিতেই গেল শুক্রবার দিল্লি ও বেজিংয়ের নয়া সমীকরণের অঙ্ক কষলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বেজিংয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেসের বৈঠকের পর তিনি বলেন, হাতি ও ড্রাগনের নাচকে বাস্তবে পরিণত করাই একমাত্র সঠিক পথ। পরস্পরকে সমর্থন করা, একে অপরকে দুর্বল না করা এবং একে অপরকে সহযোগিতা করাই 2 দেশের মৌলিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। ভারত ও চীন এক হলে আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে গ্লোবাল সাউথের ভবিষ্যৎ উজ্জ্বল।
এলন মাস্কের কারণে প্রাণনাশের হুমকি পাচ্ছেন অভিনেত্রী। এলন মাস্কের কারণে প্রাণনাশের হুমকি পেয়েছেন মার্কিনী এক অভিনেত্রী। সেই অভিনেত্রীর নাম আয়ো এদেবেরি। তিনি মাস্কের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন। অভিনেত্রীর দাবি, সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে গুজব ছড়িয়ে তার জীবনে বড় বিপর্যয় ডেকে এনেছেন এক্সের মালিক এলন মাস্ক। আয়ো এক্স হ্যান্ডেলে মাস্কের পোস্ট শেয়ার করে লিখেছেন, সে একজন মূর্খ ফ্যাসিস্ট। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ছবিতে আমি অভিনয় করছি, এমন ভুয়া খবরের জন্য আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং বর্ণবিদ্বেষী মন্তব্য শুনতে হয়েছে। যে ছবির কথা ছড়ানো হয়েছে তা নিয়ে আমি কিছু জানি না। আমার কোনো সন্দেহ নেই এই মানুষটি ফ্যাসিস্ট ও মূর্খ। ইউটিউব দেখে সোনা পাচারের চেষ্টা ভারতীয় অভিনেত্রীর। গত সপ্তাহে দুবাই থেকে বেঙ্গালুরুতে স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী রান্না রাও। এরপর তার বাড়িতে অভিযান চালায় বেঙ্গালুরু পুলিশ। আর সেই অভিযানের পরেই চক্ষু চড়ক গাছ ভারতীয় পুলিশের, কেননা সেই অভিযানে কোটি কোটি রুপির সন্ধান পাওয়া গেছে অভিনেত্রীর বাসায়। গ্রেফতারের পর থেকে অভিনেত্রীকে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স হেফাজতে রাখা হয়েছে। সেখানে গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তিনি ইউটিউবে ভিডিও দেখে স্বর্ণ পাচার শিখেছেন। অভিনেত্রী জানিয়েছেন, সোনার বারগুলি 2টি প্লাস্টিকের ব্যাগে মোড়া ছিল। বারগুলো নিয়ে বিমানবন্দরের বাথরুমে ঢুকে তিনি নিজের শরীরের সঙ্গে বেঁধে নেন আর বাকি কয়েকটা বার জুতোর মধ্যে লুকিয়ে রাখেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদুল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না পেন কিলার ও ফিনিশার খ্যাত মাহমুদুল্লাহকে। 39 বছর বয়সী এই ক্রিকেটার আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই পোস্টে ঘোষণা দেন। বিদায়ী বার্তায় তিনি লিখেছেন, সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তারপরও একটা সময় শেষ বলে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি, আলহামদুলিল্লাহ। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের 2 ক্রিকেটার। গত বুধবার ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ টিমের সাবেক ক্যাপ্টেন মুশফিকুর রহিম।